তারপর আবার আর্তনাদ, এবং বিচ্ছিন্ন হলো তার ডান বাহু। আবার আর্তনাদ, এবং এখানে বিচ্ছিন্ন হলো বাম পদ। তারপর মূর্তিটা একেবারে শুয়ে পড়ে আবার আর্তনাদ করে উঠল, এবং তার বিচ্ছিন্ন দক্ষিণ পদখানা বিক্ষিপ্ত হলো আমার পায়ের কাছে। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা পেপির দক্ষিণ পথ, গল্পের সূত্রধর নাইম মণ্ডল। শুরু হচ্ছে আজকের গল্প পেপির দক্ষিণ পথ। বিলাত থেকে বাংলাদেশে ফিরছি। জাহাজ যখন এডেন বন্দরে, একজন বুড়ো আরব আমার সামনে মোট নামিয়ে রেখে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধলে, কিউরিও কিনবেন? ভালো ভালো কিউরিও। কিউরিও কেনবার বাতি আমার ছিল। কলকাতায় আমার বৈঠকখানা দেখে বন্ধুরা মত প্রকাশ করত ঘরখানাকে আমি প্রায় ছোটখাটো মিউজিয়াম করে তুলেছি, কারণ সেখানে দিকে দিকে সাজানো ছিল দেশ বিদেশের নানা শিল্প ও কৌতুক সামগ্রীর নমুনা। বুড়ো আরবটাকে সাগ্রহে বললুম, ঠিক আছে, খোলো তোমার মোট, দেখাও তোমার মাল। মোটের ভেতর থেকে বেরিয়ে পড়ল রকম বেরকম জিনিস, বেশিরভাগই আজে বাজে ছেলে খেলার সামিল। কিন্তু একটা জিনিস বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করলে। চোখে দেখে আমার মনের ভাব বুঝে চালাক আরবটা বললে, ওটি হচ্ছে দুর্লভ পদার্থ, 4000 বছর আগেকার মমির পা। প্রাচীন মিশরের সুরক্ষিত বিশুষ্ক মৃতদেহের কথা সকলেই শুনেছে। মিশরের বা আধুনিক ইজিপ্টের জাদুঘরে আমি অনেক মমি দেখেছি। কলকাতার জাদুঘরেও মমির একটি নিদর্শন আছে, যদিও তার অবস্থা ভালো নয়। কিন্তু এই বুড়ো আরবটা যা দেখালে তা গোটা মমি নয়, বিশুষ্ক মনুষ্য দেহের হাঁটুর নিচ থেকে কেটে নেওয়া একটা পা মাত্র, একেবারে নিখুঁত পা। তার কোনো অংশই একটুও নষ্ট হয়নি। জিজ্ঞাসা করলেন, গোটা মমিটা কোথায় গেল? কেউ তা জানে না মহাশয়। এই মমির পায়ের ইতিহাস আছে। প্রায় 4000 বছর আগে প্রথম মেন্টহোটেপ যখন মিশরের রাজা, তখন শেয়ালমুখ দেবতা আনুবিসের মন্দিরে এক পুরোহিত ছিল, নাম তার পেপি। কি কারণে জানি না, রাজা মেন্টহোটেপের হুকুমে পেপির প্রাণদণ্ড হয়। ঘাতক আগে তার 2 হাত আর 2 পা একে একে কেটে নেয়, তারপরে করে মুন্ডুচ্ছেদ। অনেক চেষ্টার পর আমি কেবল পেপির এই ডান পাখানা সংগ্রহ করতে পেরেছি। আমি বুঝলুম বুড়োর এই বাজে গল্পটা ব্যবসাদারির একটা চাল মাত্র। তা নিয়ে আর মাথা না ঘামিয়ে খানিকক্ষণ দর দস্তুরের পর মমির সেই পাখানা আমি কিনে ফেললুম। জাহাজের কাপ্তেন সেইখান দিয়ে যাচ্ছিলেন। আমি কি কিনেছি দেখে গম্ভীর হয়ে বললেন, মিস্টার সেন, এসব জিনিস কেনার খেয়াল ভালো নয়। ইজিপ্টের মমিকে তার স্বদেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো বন্ধুসমূহ বিপদে পড়েছেন, কারণ সেটা হচ্ছে পবিত্র বস্তুর অপব্যবহার। কাপ্তানের কথা হেসে উড়িয়ে দিলুম। কলকাতার বাড়িতে ফিরে আসতেই আমার মা মমির এই দক্ষিণ পদের বিরুদ্ধে বিষম বিদ্রোহ ঘোষণা, স্পষ্ট ফতোয়া দিলেন। আমার বাড়িতে ওই পচা মরার ঠাঁই হবে না। আমি বললুম, পচা নয় মা, শুকনো, এই যেমন শুটকি মাছ আর কি। অনেকে কি শুটকি মাছ খায় না? মায়ের নাসিকা যন্ত্রকে সত্য সত্যই যেন আক্রমণ করে উঠল কোনো উৎকট দুর্গন্ধ। তাড়াতাড়ি নাকে কাপড় চাপা দিয়ে তিনি বলে উঠলেন, ওরে পিশাচ!
মৃত্যুর মুল্লুকে গিয়ে তুই কি ওই শুটকি বড় খেতে শিখেছিস? অনেক চেষ্টা ও খোসামদের পর শেষ পর্যন্ত মায়ের সঙ্গে এই রফাই হলো যে পুরোহিত পেপির দক্ষিণ পথখানি অতপর বিরাজ করবে সদর মহলে, একতলার বৈঠকখানায় গ্লাস কেসের মধ্যে, এবং কোনো ওজরেই তাকে নিয়ে আমি বাড়ির ওপর তলায় উঠতে বা অন্দর মহলে প্রবেশ করতে পারবো না। রাত্রি পোয়াতে না পোয়াতে যেসব ঘটনা ঘটতে লাগলো তার কোনো মানে হয় না। এক সকালে ঘরের বাইরে এসেই শুনল মহা শোরগোল শুরু করে দিয়েছে আমাদের দারোয়ান। কাল রাত্রে সে নাকি নিজের হাতে সদর দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজ ভোরবেলায় উঠে দেখে দরজা কে দোহাট করে খুলে দিয়েছে। কিন্তু তার চেয়েও আশ্চর্য ব্যাপার দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। দরজার সামনে চলন পথে পড়ে রয়েছে পুরোহিত পেপির কর্তৃক দক্ষিণ পথ। এই পাখানাকে তো আমি সহস্তে রেখে দিয়েছিলাম বৈঠকখানার চাবিবন্ধ গ্লাস কেসের ভেতরে, এবং সে ঘরের দরজাও ছিল বাইরে থেকে তালা বন্ধ। এই অঞ্চলের থানার ইন্সপেক্টর নবীন হচ্ছে আমার বন্ধু। আজ সকালেও আমাদের সদর দরজা ছিল খোলা, এবং সেই হতচ্ছাড়া কাটা ডান পাখানা পড়েছিল চলন পথের ওপরে। বলা বাহুল্য আজও সে সচল হয়ে বেরিয়ে এসেছে তালাবন্ধ ঘরের চাবিবন্ধ গ্লাস কেসের ভেতর থেকে। আড়ষ্ট ও নিরুপায় ভাবে তার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় নবীনের প্রবেশ। এসেই সে বললে, কাল নিশুতি রাতে এমন একটা ব্যাপার দেখেছি যা আজব বলাও চলে। আজব ব্যাপার? কোথায়? তোমাদের সদর দরজার সামনে। তার মানে? রোদে বেরিয়েছিলুম, হঠাৎ দেখি আমাদের আগে আগে যাচ্ছে একটা মস্ত ঢ্যাঙা মূর্তি, মাথা সমান উঁচু, এক গাছা লাঠির ওপরে ভর দিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে? হ্যাঁ, পথের আধা আলো আর আধা অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছিল না, তবু মনে হলো সে বিদেশি, আর তার ডান পাখানা নেই। তারপর তারপর কি হলো? আমি রুদ্ধশ্বাসে শুধালুম। লোকটা যখন তোমাদের বাড়ির সদর দরজা পর্যন্ত এসেছে তখন আমার কেমন সন্দেহ হলো। আমি তাকে চেঁচিয়ে চ্যালেঞ্জ করলুম। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা বললে তুমি বিশ্বাস করবে না, ঠিক যেন বাতাসের সঙ্গে একেবারে মিলিয়ে গেল। এমন আশ্চর্য চোখের ভ্রম আমার আর কখনো হয়নি। এ কথার উত্তরে কোনো রকম উচ্চ বাচ্য করা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করলুম না। এবারে চূড়ান্ত ঘটনা। যদি কোনো বিশেষজ্ঞ এই ঘটনা শোনেন তবে তিনিই বলতে পারবেন আমি স্বপ্নচারণ রোগের দ্বারা আক্রান্ত হয়েছিলুম, না যা দেখেছিলুম তা হচ্ছে হ্যালুসিনেশন বা ভ্রান্তি মাত্র। সে রাত্রে ঘুম ভেঙে গেল আচমকা। 3 তলা ছাদের উপরে স্পষ্ট শুনলুম ধূপ 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 শব্দ, যেন কে ভারী পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে ছাদের এদিক থেকে ওদিক পর্যন্ত। চোর নাকি? কিন্তু চোর কি পদচারণা করবে এমন সশব্দে? দৌড়ে গিয়ে উঠলুম ছাদের ওপরে। অন্ধকার, ঘুটঘুটে রাত, কিন্তু দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে এক অদ্ভুত মূর্তি, ঠিক যেন পুরু অথচ স্বচ্ছ কালো মেঘ দিয়ে গড়া এক আশ্চর্য মনুষ্য দেহ, এবং তার মেঘবরণ মুখমণ্ডলের মধ্যে জ্বলছে স্থির বিদ্যুৎ বর্তুলের মতো দুটো নিস্পন্দ চক্ষু। স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলুম। 2 মিনিট কি 2 ঘন্টা জানি না। আশঙ্কিত যেন অন্য জগৎ থেকেই জেগে উঠল ভোরের পাখিদের প্রথম কাকুলি। সঙ্গে সঙ্গে শুনলুম বিভৎস আর্তনাদ। সবাই রোমাঞ্চিত হয়ে দেখ সেই অসম্ভব মূর্তিখানার বাম হাতখানা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছাদের উপরে গিয়ে টিকরে পড়ল। তারপর আবার আর্তনাদ, এবং বিচ্ছিন্ন হলো তার ডান বাহু। আবার আর্তনাদ, এবং এখানে বিচ্ছিন্ন হলো বাম পদ। তারপর মূর্তিটা একেবারে শুয়ে পড়ে আবার আর্তনাদ করে উঠল, এবং তার বিচ্ছিন্ন দক্ষিণ পদখানা বিক্ষিপ্ত হলো আমার পায়ের কাছে। তারপর আর আর্তনাদ শুনলুম না, কেবল দেখলুম মূর্তির ধর থেকে
বিযুক্ত হয়ে গেল মুন্ডুটা, নিভে গেল দুটো অগ্নিচক্ষু এবং ফিনকি দিয়ে ছুটতে লাগলো রক্ত আর রক্ত আর রক্ত। আর আমি সইতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম সেখানেই। ছাদের উপরেই চোখ মেললুম। প্রথম রোদের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একলা, কেবল আমার পাশে পড়ে রয়েছে মমির সেই দক্ষিণ পদ। সেই অভিশপ্ত বস্তুটাকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে স্নান করে বাড়িতে ফিরে এলুম।